প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা এখন শুনতে যাচ্ছেন অশরীরীর সেই বিশেষ মুহূর্ত যেখানে রাতের নিস্তব্ধতা ভেঙে বেরিয়ে আসে বাস্তবতার চেয়েও বেশি বাস্তব কিছু ঘটনা। মনে রাখবেন, রাত 10টা মানেই অশরীরীর রাত, আর আমাদের ফেসবুক পেজের জন্য রাত 11টা মানেই অপেক্ষার অবসান। আজকের এপিসোড 27। আজ আমি আপনাদের শোনাবো দুটি এমন ঘটনা যেগুলো শোনার পর আপনার আশেপাশের স্বাভাবিক শব্দগুলো অস্বাভাবিক মনে হবে। আপনার ছায়াটি আর শুধু আপনার অনুসারী নয়, হয়তো তা কখনোই আপনার নয়। আজকের প্রথম ঘটনাটি এসেছে চাঁদপুরের একটি কলঙ্কিত ডায়েরির পাতা থেকে, যেখানে শব্দগুলো নিজেই রক্তক্ষরণ করতে থাকে। আর দ্বিতীয় ঘটনাটি সিরাজগঞ্জের একটি প্রাচীন মাদ্রাসার করিডোরে ঘটে যাওয়া এক বিভীষিকা, যেখানে জ্ঞান আহরণের স্থানে জেগে উঠেছিল অজ্ঞানতার এক ভয়ঙ্কর সত্তা। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ঘটনা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ। যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি, তারা দয়া করে সাবস্ক্রাইব বাটন ও পাশের বেল আইকন টিপে অল নোটিফিকেশন অন করে নিন, কারণ আজকের ঘটনাগুলো এতটাই বিস্তারিত ও গভীরে জাগে যে আপনি শুনতে শুনতে নিজেকে সেই স্থানের অংশ হিসেবে আবিষ্কার করবেন। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন, প্লিজ পেজটি ফলো করে নিন যেন কোনো আপডেট মিস না করেন, কারণ আজকের ঘটনাগুলো শোনার পর এই ভিডিও বা অডিওটি বন্ধ করারও আপনার সাহস নাও থাকতে পারে। আর যারা আগে থেকেই অশরীরী পরিবারের সদস্য, আপনাদের কাছে আমার অনুরোধ, আজকের ঘটনায় রেটিং দিতে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন আমি সাহসী, যদি আপনি আজকের সত্যকে মুখোমুখি হতে প্রস্তুত থাকেন। প্রথম ঘটনা, চাঁদপুরের কালো ডায়েরি, যে পাতাগুলো রক্ত দিয়ে লেখা। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন মিরাজ। চাঁদপুর শহরের একদম কেন্দ্রস্থলের একটি পুরনো 3তলা বাসার বাসিন্দা, যে বাসাটি এখন সম্পূর্ণ নির্জন, শুধু একটি ডায়েরির জন্য। অসংখ্য ধন্যবাদ মিরাজকে তার ভয়কে সঙ্গী করে এই নরকীয় ইতিহাস আমাদের কাছে উন্মুক্ত করার জন্য। এই ঘটনা শুধু একটি ডায়েরির নয়, এটি একটি পরিবার, 3 প্রজন্মের ট্র্যাজেডি এবং একটি অদৃশ্য সত্তার ধারাবাহিক আক্রমণের কাহিনী, যা 2020 সাল থেকে শুরু হয়ে আজ 2024 সাল পর্যন্ত সক্রিয় রয়েছে। বাসাটি চাঁদপুরের কাজীপাড়ায়। রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা একটি লাল ইটের ভবন, স্থানীয়ভাবে যা শায়েস্তা সাহেবের বাড়ি নামে পরিচিত ছিল। শায়েস্তা সাহেব ছিলেন একজন সম্মানিত শিক্ষক, যিনি 1980 থেকে 2015 সাল পর্যন্ত এই বাড়িতে স্ত্রী ও একমাত্র মেয়ে নাদিয়াকে নিয়ে বাস করতেন। 2015 সালে শায়েস্তা সাহেব হৃদরোগে মারা যান। তার মেয়ে নাদিয়া তখন বিয়ে করে ঢাকায় চলে যায়। বাড়িটি 1 বছর ফাঁকা থাকার পর ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম ভাড়াটে আসে 2017 সালে। তারা মাত্র 3 মাস থাকার পর রাতের আওয়াজ ও অস্বস্তির অভিযোগ করে চলে যায়। পরবর্তীতে আরও কয়েকজন ভাড়াটে আসে এবং কম বেশি 1 মাসের মধ্যেই পালিয়ে যায়। স্থানীয় গুজব হলো বাড়িটি অশুভ, কিন্তু আসল সত্য লুকিয়েছিল শায়েস্তা সাহেবের ব্যক্তিগত পড়ার ঘরের একটি লোহার সিন্দুকের ভেতর একটি কালো রঙের চামড়ার ডায়েরিতে। 2020 সালের মার্চ মাসে মিরাজের বাবা ব্যবসায়িক কারণে চাঁদপুরে স্থানান্তরিত হন এবং সস্তায় এই বড় বাড়িটি ভাড়া নেন। পরিবারে ছিলেন মিরাজ, তার বাবা, মা এবং তার ছোট বোন মাহিন। প্রথম 2 মাস সবকিছু স্বাভাবিক ছিল। সমস্যা শুরু হয় যখন মিরাজ তার পড়ার টেবিলের একটি দেরাজের হিঞ্জ ভাঙার সময় একটি পুরনো চাবি পায়। সেই চাবিটি শায়েস্তা সাহেবের সেই লোহার সিন্দুকে ফিট হয়, যা পড়ার ঘরের বইয়ের তাকের পেছনে লুকানো ছিল। সিন্দুকটি খুলতেই ভেতরে পাওয়া যায় পুরো এক কালো ডায়েরি, তার উপর সোনালী অক্ষরে বাংলায় লেখা আমার সত্যিকারের আমি। প্রথম পাতায় তারিখ 12 জুলাই 1998। লেখা ছিল, আজ থেকে আমি এই খাতায় লিখব যে আমি আসলে কে। সমাজ, পরিবার, সবাই যে আমাকে চেনে, আমি সে নই। ভেতরে আরেকজন আছে, সে কথা বলে। আজ রাতেও আবার কথা বলেছে। সে বলেছে, লিখে রাখো, নইলে আমি বেরিয়ে আসব। মিরাজ প্রথমে ভেবেছিল এটি হয়তো একজন সাহিত্যিকের গল্পের খসড়া বা মনস্তাত্ত্বিক সমস্যায় ভুগছেন এমন কারোর নোট, কিন্তু যত সে পড়তে লাগলো ততই গা শিউড়ে উঠল। ডায়েরির লেখাগুলো সময়ের সাথে সাথে বদলে যেতে শুরু করে। শুরুতে স্বাভাবিক হাতের লেখা, ধীরে ধীরে তা হয়ে ওঠে খারাপ, আঁকাবাঁকা, কখনো একই লাইনে একাধিক হাতের লেখার ছাপ, যেন একই সময়ে একাধিক ব্যক্তি লিখছে। বিষয়বস্তু আরও ভয়ঙ্কর হতে থাকে। 2001 সালের একটি এন্ট্রিতে লেখা, সে আজ জোর করছে, সে চায় আমি ওকে বের হতে দিই, আমি পারছি না। নাদিয়া আজ আমাকে জিজ্ঞেস করেছে, বাবা তুমি কার সাথে কথা বলছো? আমি তাকে থামিয়েছি, কিন্তু ও শুনে ফেলেছে, ও ভয় পেয়েছে। 2005 সালের এন্ট্রি, আমি আজ আয়নায় ওকে দেখতে পেয়েছি,
আমার ভেতরে, আমার চোখের পেছনে। ও নাদিয়ার দিকে তাকিয়ে হাসছেও। আমি ভয় পেয়ে আয়নাটি ভেঙে দিয়েছি। 2014, মৃত্যুর 1 বছর আগের লেখা। ও জিতেছে। এখন আমি শুধু একজন দর্শক। ওই যে হাত নাড়ছে সেটা আমার হাত নয়। ওই যে মুখে কথা বলছে সেটা আমার কথা নয়। আমি শুধু লিখতে পারি। এই ডায়েরিটাই এখন আমার একমাত্র বাস্তবতা। সাহায্য করো কেউ, কিন্তু কাউকে বলতে পারবো না, তারা আমাকে পাগল ভাববে। শেষ এন্ট্রিটি ছিল 2015 সালের, শায়েস্তা সাহেবের মৃত্যুর ঠিক 1 সপ্তাহ আগে। পাতাটি সম্পূর্ণ লাল কালিতে ভর্তি, কিন্তু সেটি কালি নয়, রক্তের মতো একটি তরল যা শুকিয়ে গাঢ় বাদামি রঙের হয়ে গেছে। লেখাগুলো এলোমেলো, উল্টোপাল্টা, ভিন্ন ভিন্ন দিকে লেখা। মিরাজ সেখানে কয়েকটি পুনরাবৃত্তি শব্দ পড়তে পেরেছিল। মুক্তি, বের হতে হবে, নাদিয়া, পাপ, সবাইকে নিয়ে যাব, ডায়েরি কখনো থামবে না। মিরাজ ডায়েরিটি পড়ে আতঙ্কিত হয়, কিন্তু কাউকে কিছু বলে না। সে ডায়েরিটি তার বিছানার নিচে লুকিয়ে রাখে। সেই রাত থেকেই অদ্ভুত ঘটনাগুলো তীব্রতা পেতে শুরু করে। প্রথম পর্যায়, শব্দ ও ছায়া। মিরাজের ছোট বোন মাহিন রাতে শোনা শুরু করে কেউ যেন দোতলায় বইয়ের তাক থেকে বই নামাচ্ছে, আবার সাজাচ্ছে। তাদের মা রান্নাঘরে একা থাকাকালীন শুনতে পান পেছনে কেউ জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। মিরাজের বাবা, যিনি একজন বাস্তববাদী মানুষ, তিনি এক সকালে সিঁড়িতে সাদা কালিতে লেখা দেখেন, আমি এখানে আছি। তিনি সেটি মুছে দেন, কিন্তু পরদিন সেখানে আবার একই লেখা দেখা যায়, এবার রক্তের মতো লালচে রঙে। দ্বিতীয় পর্যায়, সরাসরি মূর্তি দেখা ও শারীরিক প্রভাব। 2021 সালের ডিসেম্বরের একটি রাত, মাহিন তার ঘরে পড়াশোনা করছিল। হঠাৎ সে দেখে তার টেবিল ল্যাম্পের আলোতে তার খাতার পাতায় একটি অদ্ভুত ছায়া পড়েছে। একটি লম্বা, খর্বকায় মানুষের মতো, কিন্তু মাথার অংশ অস্বাভাবিক বড় ও বিকৃত। সে পেছন ফিরে দেখে তার ঘরের দরজার পাশে একজন বৃদ্ধ দাঁড়িয়ে। চোখ দুটি সম্পূর্ণ কালো, মুখ হাঁ করে আছে, কিন্তু কোনো শব্দ নেই। সে চিৎকার করে ওঠে। সবাই এসে দেখে মাহিন জ্ঞান হারিয়ে ফেলেছে। তার কপালে একটি আঙুলের ছাপের মতো জ্বালা পোড়া করছে, যা পরবর্তীতে একটি কালো দাগে পরিণত হয় এবং সপ্তাহখানেক থাকে। তৃতীয় পর্যায়ে, ডায়েরির স্বতঃস্ফূর্ত লেখালেখি ও ইলেকট্রনিক অ্যানোমালি। এবার মিরাজ লক্ষ্য করে সেই কালো ডায়েরিটি তার লুকানো স্থান থেকে বেরিয়ে আসে, হয়তো টেবিলের ওপর, নয়তো সোফার নিচে, এবং তাতে নতুন লেখা যুক্ত হতে থাকে। মিরাজ ফোন দিয়ে সেই নতুন পাতাগুলোর ছবি তুলে রাখে। লেখাগুলো ছিল ভিন্ন ভিন্ন হাতে, ভিন্ন ভিন্ন সময়ের, এমনকি সমসাময়িক ঘটনার উল্লেখসহ। যেমন 2022 সালের এক পাতায় লেখা, আজ মাহিন চিৎকার করেছিল, ওর চিৎকার খুব সুন্দর। আরেক পাতায় মিরাজের বাবার অফিসের একটি ঘটনার বিবরণ ছিল, যা ঘরে বসে কেউ দেখেনি। সবচেয়ে ভয়ঙ্কর লেখাটি ছিল 2023 সালের এপ্রিল মাসের। মিরাজ পড়ছে, মিরাজ ভয় পাচ্ছে। ভালো, ভয়ই তো ফাদ্য, শীঘ্রই সবাইকে খাওয়ানো হবে। সিন্দুকটা খোলা ছিল বলে। চাবি কে দিয়েছিল? ওই যে নাদিয়া? না, নাদিয়া দূরের, তবে কে? এক পর্যায়ে পরিবারের সব ইলেকট্রনিক ডিভাইসে সমস্যা শুরু হয়। টিভিতে হঠাৎ করে সাদা নয়েজ আসে, যার মধ্যে থেকে কারোর ফিসফিসানি শোনা যায়। ডায়েরি, ডায়েরি। ফোনের অটো কারেক্ট এমন শব্দ লিখতে শুরু করে যা তারা কখনো টাইপ করেনি, যেমন বের হও, নাদিয়ার দোষ। এক রাতে মিরাজের ফোনের ভয়েস মেমো অন হয়ে যায় নিজে থেকেই, এবং রেকর্ড করে একটি পুরুষের কণ্ঠস্বর, যে বারবার বলছে, খাতাটা পূর্ণ করতে হবে, তোমার পরিবার দিয়ে শুরু করা যাক। চূড়ান্ত টুইস্ট ও নাদিয়ার ফিরে আসা। 2023 সালের শেষের দিকে মিরাজ ইন্টারনেটে খোঁজাখুঁজি করে শায়েস্তা সাহেবের মেয়ে নাদিয়ার সাথে যোগাযোগ করে, যে এখন ঢাকায় থাকে। নাদিয়া প্রথমে কথা বলতে অনিচ্ছুক ছিল, কিন্তু যখন মিরাজ ডায়েরির কিছু অংশ ও নতুন লেখার কথা বলেন, সে স্তব্ধ হয়ে যায়। নাদিয়া চাঁদপুর আসে। নাদিয়া বাড়িতে প্রবেশ করার পরই সে বিকল হয়ে যেতে থাকে। সে বলে তার বাবা শায়েস্তা সাহেবের একটি ভাই ছিল, যে শৈশবেই মারা যায়। পরিবারের লজ্জার কারণ ছিল যে সেই ছেলেটি একটি মানসিক রোগ নিয়ে জন্মেছিল, যাকে তখন দ্বৈত সত্তা বা ভূতের আছর বলা হতো। শায়েস্তা সাহেবের মা অর্থাৎ নাদিয়ার দাদি সেই মৃত ভাইয়ের আত্মাকে শান্ত করার জন্য নানা তান্ত্রিক রিচুয়াল করতেন, যা শেষ পর্যন্ত শায়েস্তা সাহেবের ওপর চেপে বসে। নাদিয়া স্বীকার করে যে তার বাবা মারা যাওয়ার পর সে সেই ডায়েরিটি পড়েছিল এবং ভয়ে সিন্দুকে বন্ধ করে চাবিটি ফেলে দিয়েছিল। তারপর সে বাড়িটি তালাবদ্ধ করে চলে আসে। তার মনে একটি সংশয় ছিল যে তার বাবার ভেতরের সত্তাটি হয়তো পুরোপুরি মরেনি।
নাদিয়ার উপস্থিতি যেন ঘটনাগুলোকে আরও তীব্র করে তোলে। ডায়েরিতে নতুন এন্ট্রি আসে দ্রুত গতিতে। এবার সরাসরি হুমকি। নাদিয়া ফিরে এসেছে, সে চাবি ফেলেছিল, সে দোষী, সে প্রথমে যাবে। সেই রাতেই নাদিয়া যে ঘরে ঘুমাচ্ছিল সে ঘরের দরজা নিজে থেকে বন্ধ হয়ে যায় এবং ভেতর থেকে ভয়ঙ্কর চিৎকার ও আওয়াজ আসে, যেন কেউ মারপিট করছে। পরিবারের সবাই দরজা ভেঙে ভেতরে যায়। নাদিয়াকে কাত হয়ে পড়ে থাকতে পাওয়া যায়। তার গলায় কালো আঙুলের দাগ, আর তার হাতে একটি কলম দিয়ে সে নিজের হাতের তালুতে বারবার লিখে যাচ্ছে, ক্ষমা করো বাবা, ক্ষমা করো। নাদিয়াকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই 2024 সালের জানুয়ারি মাসে তার মুখ দিয়ে একটি পুরুষের গলায় কথা বেরোতে শুরু করে, যা ডাক্তার ও নার্সরা শুনেছেন। সে বলছিল, ডায়েরি শেষ হয়নি, এই পরিবার দিয়ে শেষ অধ্যায় লিখব। চাবি যেভাবে বেরিয়েছিল সেভাবে সবাই বের হবে। নাদিয়া সুস্থ হয়ে ওঠে, কিন্তু তার স্মৃতি সম্পূর্ণ লোপ পায়। বর্তমান অবস্থা: মিরাজ ও তার পরিবার এখনও সেই বাড়িতে থাকে, কারণ ভাড়ার চুক্তি রয়েছে এবং অন্য কোথাও যাওয়ার সামর্থ্য নেই। তারা স্থানীয় এক পীরের সাহায্য নিয়েছেন, যিনি বাড়িতে কিছু তাবিজ কালাম দিয়েছেন, কিন্তু তাতে সাময়িক স্বস্তি মিললেও ডায়েরিটি থেমেনি। এখনও মাঝে মধ্যে নতুন লেখা দেখা যায়। মিরাজের পাঠানো সর্বশেষ ছবিতে গত সপ্তাহের একটি পাতায় লেখা, এপিসোড 27, শ্রোতারা শুনবে, তারা জানবে, তখনই আমি বের হব। মিরাজের শেষ কথাগুলো কাঁপা কণ্ঠে। এই ডায়েরি শুধু কাগজ নয়, এটি একটি দরজা। আমরা সেই দরজা খুলে ফেলেছি। শায়েস্তা সাহেবের ভেতরের সেই জিনিসটা এখন আমাদের ভেতরে ঢুকতে চায়। রাত যখন নিস্তব্ধ হয়, আমরা শুনতে পাই কলমের শব্দ, কাগজের ওপর ঘষা লাগার শব্দ। আমরা জানি সে লিখছে, আমাদের গল্পটা সে লিখছে, এবং সেটা হয়তো কোনোদিন শেষ হবার না, যদি না কেউ এই ডায়েরিটাকে কোনোভাবে নিশ্চিহ্ন করে। কিন্তু কিভাবে? আমরা তো একে পুড়িয়েও দেখেছি। পরদিন সেটা আবার আমার বালিশের নিচে অক্ষত অবস্থায় ফিরে আসে। এই ছিল আজকের প্রথম ঘটনা। এই ঘটনাটি কি শুধু একটি মানসিক রোগের বহিঃপ্রকাশ, নাকি সত্যি কোনো সত্তা একটি ডায়েরির মাধ্যমে নিজের অস্তিত্ব বজায় রাখছে? চিন্তা করুন, যখন লেখা শুধু কালিতে না হয়ে রক্তে রচিত হয়, তখন তা আর নিশ্ছপ শব্দ থাকে না, তা হয়ে ওঠে একটি জীবন্ত অভিশাপ। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কী ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন। অশরীরী কখনোই কালো জাদু, অন্ধবিশ্বাস, কুসংস্কারকে প্রমোট করে না। আর অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার। তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। রাত 10টা মানেই অশরীরীর রাত। এখন দ্বিতীয় আরও গাঢ় অন্ধকারের দিকে যাত্রা করা যাক, যেখানে ঈমানের আলো নিভে গিয়ে জ্বলে উঠেছিল শয়তানের মশাল। দ্বিতীয় ঘটনা, সিরাজগঞ্জের নিয়ামতপুর মাদ্রাসা, যে করিডোরে ফেরেশতারা কাঁদে। দ্বিতীয় ঘটনাটি আমাদের পাঠিয়েছেন রায়হানুল ইসলাম। রায়হানুল ইসলাম সিরাজগঞ্জ জেলার নিয়ামতপুর উপজেলার এক প্রাচীন ও খ্যাতনামা কওমি মাদ্রাসার প্রাক্তন ছাত্র, যিনি 2022 সালের সেই রাত পর্যন্ত সেখানে কাটিয়েছিলেন, যে রাত তার জীবনের সবচেয়ে উজ্জ্বল ঈমানকেও অন্ধকারে নিমজ্জিত করে দিয়েছিল। অসংখ্য ধন্যবাদ রায়হানুল ভাই। শুধু একটি ভৌতিক কাহিনী নয়, বরং একটি ধর্মীয় প্রতিষ্ঠানের অন্তঃসার শূন্যতা ও মানবিক পতনের এমন মর্মান্তিক দলিল আমাদের সামনে উপস্থাপন করার জন্য। এটি একটি সতর্ক বার্তা, একটি ক্রন্দন এবং একটি অনন্ত প্রশ্ন। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, নিম্নলিখিত বর্ণনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে। বর্ণিত দৃশ্যগুলো অতিমাত্রায় মর্মস্পর্শী এবং বিকট, এবং যারা সহজে আঘাতপ্রাপ্ত হন তারা হয়তো এখনই এগিয়ে না যাওয়াই শ্রেয়। মাদ্রাসাটির প্রকৃত নাম আমি উল্লেখ করব না, শুধু এতটুকু বলবো যে এটি নিয়ামতপুর থানা সদর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে এক আমবাগান, জলাভূমি আর ধানক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি বিশাল 3 তলা ইমারত, যার গায়ে দূর থেকে সাদা রং এখনও ম্লান হয়ে ঝুলছে। প্রধান ভবনের পাশেই রয়েছে একটি পুরানো 1 তলা 2 তলা ভবন, যা পুরানো হোস্টেল নামে পরিচিত, আর তার ঠিক পেছনেই একটি ছোট্ট গম্বুজওয়ালা মাজার, যেখানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা একজন বুজুর্গ ব্যক্তির দেহ শায়িত। স্থানীয় লোকজনের কাছে এই মাদ্রাসা ছিল ইলমের মিনার, দ্বীনের দুর্গ। কিন্তু সেই দুর্গের নিচেই যে একটি গোপন নরক লালন পালন হচ্ছিল তা কেউ জানত না, হয়তো জানতে চায়নি।
ঘটনার সূত্রপাত 2021 সালের মাঝামাঝি, ঠিক ঈদুল ফিতরের পরপরই। মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন মৌলানা মুফতি শাহজাহান আলী, একজন জ্ঞানী কিন্তু অত্যন্ত রক্ষণশীল ও কর্তৃত্বপ্রিয় মানুষ। তার অধীনে দারুল হাদিস বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করতেন মৌলানা জহিরুল হক, যিনি ছিলেন মাদ্রাসার সবচেয়ে ভয়ঙ্কর মুখ। তিনি তরবিয়ত বা চরিত্র গঠনের নামে যে পদ্ধতি প্রয়োগ করতেন তা ছিল মনস্তাত্ত্বিক নিপীড়ন ও শারীরিক নির্যাতনের এক ভয়াবহ মিশ্রণ। তার নিয়ন্ত্রণে থাকা শিষ্য বাহিনী নামে কয়েকজন সিনিয়র ছাত্র ছিল, যারা তার আদেশে যে কোনো কিছু করতে পারত। 2021 সালের অক্টোবর মাসের এক রাতে পুরনো হোস্টেলের করিডোরে এক নতুন ছাত্র, তার নাম রবিউল, প্রায় রাত 3টের সময় তাহাজ্জুদ পড়তে উঠে বাথরুমে যায়। ফেরার পথে সে করিডোরের শেষ মাথায় যে জানালা দিয়ে পেছনের মাজার দেখা যায়, সেখানে একটি সাদা আলোর মূর্তি দেখতে পায়। মূর্তিটি ছিল মানুষের আকৃতির, কিন্তু অস্বাভাবিক লম্বা, এবং তার মাথায় ছিল কোনো টুপি বা পাগড়ি নয়, বরং এক প্রকার কাঁটাওয়ালা মুকুটের মতো। রবিউল প্রথমে ভাবল হয়তো কোনো শিক্ষক, কিন্তু যখন সে কাছে গেল, মূর্তিটি হঠাৎ করে মাথা 180 ডিগ্রি ঘুরিয়ে দেহ অপরিবর্তিত রেখে তার দিকে তাকালো। মুখমণ্ডল ছিল সম্পূর্ণ ফাঁকা, শুধু চোখের জায়গায় দুটি গভীর অন্ধকার গহ্বর, যা থেকে যেন কালো ধোঁয়া বের হচ্ছিল। রবিউল চিৎকার করতে পারল না, গলায় আটকে গেল। সত্তাটি তার দিকে হাত বাড়ালো এবং রবিউল নিচের শরীর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। পরের দিন তাকে তার রুমের বাইরে করিডোরে অচেতন অবস্থায় পাওয়া যায়। মুখ দিয়ে ফেনা বের হচ্ছে, আর তার ডান হাতের তালুতে উল্টো হাতে আরবিতে লেখা, আমি দেখেছি। ঘটনাটি মাদ্রাসায় আগুনের মতো ছড়িয়ে পড়ল। মাওলানা জহিরুল হক একে শয়তানের প্রকাশ্য ফন্দি ও দুর্বল ইমানের ফল বলে ঘোষণা দিলেন। রবিউলকে শুদ্ধি ক্যাম্পে পাঠানো হলো, অর্থাৎ তাকে আলাদা করে রেখে কঠোর আমল ও রুকাইয়া অর্থাৎ জিন ভূত তাড়ানোর ইসলামিক পদ্ধতির আওতায় আনা হলো। কিন্তু এরপর থেকেই পুরনো হোস্টেলটি এক জীবন্ত সত্তা হিসেবে সাড়া দিতে শুরু করল। রাতের বেলা করিডোরে পায়ের শব্দ শোনা যেত, যেন কেউ টায়ার পরে হেঁটে বেড়াচ্ছে। জামা কাপড় নিজে থেকে খুলে গিয়ে দূরে ছুঁড়ে ফেলা হতো। টয়লেটের পানির ট্যাপগুলো নিজে থেকে খুলে যেত এবং সেখান থেকে বের হতো না পানি, বরং এক প্রকার কালো সূক্ষ্ম বালির মতো বস্তু, যা হাতে নিলে গরম মনে হতো এবং তাতে পচা গন্ধ ছিল। অনেক ছাত্রই স্বপ্নে দেখতে শুরু করলো যে কেউ তাদের শিয়রের দিকে দাঁড়িয়ে আছে এবং তাদের বুকের ওপর চেপে বসে আছে, যেন তাদের নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছে। এইসব স্বপ্ন দেখা ছাত্রদের সকালে উঠলে গলায় কালো দাগ দেখা যেত। মাওলানা শাহজাহান আলী এবার বিষয়টিকে গুরুত্ব সহকারে নিলেন। তিনি স্থানীয় একজন প্রখ্যাত পীর সাহেবকে ডেকে আনলেন। পীর সাহেব পুরনো হোস্টেলে গিয়ে জিকির আজকার করলেন, কিছু তাবিজ দিলেন এবং বললেন যে এখানে একটি প্রবল শয়তানি শক্তি আধিপত্য বিস্তার করেছে, যা হয়তো মাদ্রাসার ভিতরে লুকিয়ে থাকা কোনো গুনাহ বা অবিচারের কারণে এসেছে। তিনি মাদ্রাসা কমিটিকে সতর্ক করলেন, কিন্তু মাওলানা জহিরুল হক ও তার অনুগতরা পীর সাহেবের কথাকে গুরুত্ব দিলেন না, বরং তাকেও অন্ধবিশ্বাসী আখ্যা দিলেন। এরই মধ্যে মাদ্রাসায় আগস্ট মাসে একজন নতুন ছাত্র ভর্তি হয়, তার নাম আয়ান আহমেদ। আয়ান ছিল চুপচাপ, মার্জিত, অত্যন্ত মেধাবী এবং গভীরভাবে ধর্মপরায়ণ। সে দ্রুতই মাদ্রাসার সেরা হাফেজ ও আলেম হওয়ার দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু তার একটি স্বভাব ছিল, সে প্রায়ই একা থাকত, মাজারে বসে ধ্যান করত এবং শিক্ষকদের কঠোর শাস্তির পদ্ধতির বিরুদ্ধে নরম কিন্তু দৃঢ় কণ্ঠে প্রশ্ন তুলত। সে বলতো, ভয় দেখিয়ে ঈমান আনা যায় না, ঈমান আসে জ্ঞানের আলো ও মহব্বত দিয়ে। এই কথাগুলো মাওলানা জহিরুল হকের কানে পৌঁছালে তিনি আয়ানকে সন্দেহের চোখে দেখা শুরু করেন। তিনি মনে করতে লাগলেন যে আয়ান হয়তো ভুল আকিদা প্রচার করছে, বা তার মধ্যে সুফি মুরিদির প্রভাব আছে, যা তার নিয়ন্ত্রণের বাইরে। 2022 সালের জানুয়ারি মাসের একটি ঘটনা সব কিছুর মোড় ঘুরিয়ে দেয়। মাদ্রাসার একটি মূল্যবান পুরনো কুরআন শরীফ চুরি যায়। তল্লাশির এক পর্যায়ে মাওলানা জহিরুল হকের নির্দেশে আয়ানের ট্রাঙ্ক খোঁজা হয়। সেখানে সেই কুরআন না পাওয়া গেলেও পাওয়া যায় কিছু শুকনো গাছের শিকড়, কয়েকটি পাথর এবং একটি ছোট বোতলে কিছু মাটি। আয়ান ব্যাখ্যা করল যে শিকড়গুলো তার দাদির বাতের ব্যথার ঔষধ, পাথরগুলো সে সংগ্রহ করে কারণ সেগুলোতে প্রাকৃতিক নকশা আছে, আর মাটিটি তার গ্রামের বাড়ির উঠানের, যা সে স্মৃতি হিসেবে রাখে। কিন্তু মাওলানা জহিরুল হক এই জিনিসগুলোকে জাদুর উপকরণ বলে সাব্যস্ত করলেন। তিনি ঘোষণা করলেন আয়ান নাকি জিনদের সাহায্য নিয়ে কুরআন চুরি করেছে এবং মাদ্রাসায় জাদুবিদ্যা চর্চা করছে। একটি সংক্ষিপ্ত এবং প্রহসনের বিচার অনুষ্ঠিত হলো। আয়ানকে মাদ্রাসার সব ছাত্র শিক্ষকের সামনে হাজির করা হলো, তাকে লাঞ্ছিত করা হলো, তার মুখে কালি মাখানো হলো এবং তার গলায় একটি প্ল্যাকার্ড ঝুলিয়ে দেওয়া হলো, যেখানে লেখা ছিল, আমি জাদুকর, আমি মুনাফেক।
আয়ান কেবল কাঁদছিল আর বলছিল, আমি নিরপরাধ, আল্লাহই সাক্ষী। কিন্তু কারো কানে তার কথা পৌঁছল না। মৌলানা জাহিরুল হক রায় দিলেন, আয়ানকে শুদ্ধির মাধ্যমে পবিত্র করতে হবে, নতবা তাকে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হবে। বহিষ্কার মানে গ্রামে ফিরে যাওয়া, সেখানেও অপমান, তার গরিব পরিবারের উপর দুর্বিষহ চাপ। শুদ্ধির নামে যা হলো তা শুনতে শুনতে রায়হানুলের কণ্ঠস্বর কাঁপে। 2022 সালের 15ই ফেব্রুয়ারি রাত 11টার পর আয়ানকে পুরনো হোস্টেলের সেই কক্ষ নং 7-এ নিয়ে যাওয়া হলো, যেখানে প্রথমে রবিউল ঘটনাটি ঘটেছিল। সেখানে উপস্থিত ছিলেন মৌলানা জাহিরুল হক, তার 3 জন বিশ্বস্ত শিষ্য এবং মাদ্রাসার একজন বয়োজ্যেষ্ঠ খাদেম। দরজা জানালা বন্ধ করে দেওয়া হলো। রায়হানুল তখন সরাসরি সেখানে ছিলেন না, কিন্তু তার রুম ছিল একই করিডরে, এবং তার এক ঘনিষ্ঠ বন্ধু যে জোর করে সেই শুদ্ধি দলে ছিল, সে পরে মানসিকভাবে ভেঙে পড়ে, যা বর্ণনা করেছিল তা রায়হানুলের মন থেকে কোনো দিন মুছেনি। আয়ানকে প্রথমে চৌকির সাথে বেঁধে ফেলা হলো। মাওলানা জাহিরুল বললেন, তোর দেহে জিন ঢুকেছে, তাকে বের করতে হবে। তারা প্রথমে একটি মিশ্রণ বানালো, পানিতে গুলে নিল কালো মরিচ, লবণ এবং খেজুর গাছের কাঁটা। সেই মিশ্রণটা তারা জোর করে আয়ানের মুখে ঢালতে লাগলো। আয়ান শ্বাস নিতে পারছিল না, হাঁপাচ্ছিল, কাশছিল। সে বলছিল, দোয়া করুন, আমাকে মারবেন না। কিন্তু তারা তাকে চপেটাঘাত করল। তারপর মাওলানা জাহিরুল উচ্চ স্বরে কুরআনের আয়াত পড়তে লাগলেন, আর অন্যরা আয়ানের শরীরে চিমটি কাটতে লাগলো। তার বুকে পিঠে মোমবাতি জেলে তার সলতে দিয়ে দাগ দিতে লাগলো। আয়ানের চিৎকার করিডরের বাইরেও শোনা যাচ্ছিল, কিন্তু কেউ কিছু বলার সাহস পাচ্ছিল না। প্রায় 1 ঘন্টা এই নির্যাতন চলে। হঠাৎ আয়ান চিৎকার বন্ধ করে দিল। তার শরীর শক্ত হয়ে গেল। তারপর তার মুখ দিয়ে একটি আওয়াজ বের হলো, কিন্তু সেটা আয়ানের কণ্ঠস্বর ছিল না। সেটা ছিল একটি অত্যন্ত গভীর, কর্কশ, প্রায় যান্ত্রিক কণ্ঠ, যা স্পষ্ট আরবিতে বলল, তোমরা আমাকে ডেকেছ, আমি বহুদিন ধরে এখানে আছি। তোমাদের এই মজার খেলা আমাকে জাগ্রত করেছে। সবাই স্তব্ধ। মাওলানা জাহিরুল প্রথমে ভাবলেন তার রুকাইয়া কাজ করছে, জিন কথা বলছে। তিনি আরও জোরে আয়াত পড়তে লাগলেন, কিন্তু সত্তাটি হাসল, একটি ঠান্ডা রক্তহীন হাসি। তারপর এটি আয়ানের মিক দিয়ে বলতে চলল, তুমি যে আয়াত পড়ছ তার পরের আয়াত কি মনে আছে? যে আয়াতে বলা হয়েছে, যারা ইমানদারদের ওপর জুলুম করে। কেন থামলে? পড়ো না। মাওলানা থতমত খেয়ে গেলেন। সত্তাটি তখন মাদ্রাসার ভিতরে নানা গোপন অপকর্মের কথা বলতে শুরু করলো। কে কোন শিক্ষকের টাকা চুরি করে, কে রাতে গোপনে মোবাইল ব্যবহার করে, কে অনৈতিক কাজে লিপ্ত। এটি এমনকি মাওলানা জাহিরুল নিজের একটি গোপন পাপের কথাও বলল, যা শুনে তার মুখ রক্তশূন্য হয়ে গেল। ঘরের মধ্যে থাকা সবাই আতঙ্কে কাঁপতে লাগলো। তারপর সত্তাটি বলল, তোমরা মনে করো আমি জিন? আমি তোমাদের থেকেই জন্মেছি। তোমাদের মিথ্যা, তোমাদের অহংকার, তোমাদের নিষ্ঠুরতা, এসবেরই প্রতিচ্ছবি আমি। এই মাদ্রাসার প্রতিটি ইটের ফাঁকে আমি লুকিয়ে আছি। এই বলে আয়ানের শরীর অদ্ভুতভাবে কুঁচকে যেতে লাগলো, এবং ঘরে থাকা প্রত্যেকেরই নিজের বুকের ভেতর একটা ভয়ঙ্কর চাপ অনুভব করতে লাগলো, যেন কেউ তাদের হৃৎপিণ্ড মুঠো করে ধরে রেখেছে। খাদেম জ্ঞান হারিয়ে ফেলল। একজন শিষ্য দরজা খুলে বেরিয়ে পালাতে চেষ্টা করল, কিন্তু দরজা যেন অদৃশ্য কাঁচের মতো শক্ত হয়ে গেল। সত্তাটি তখন আয়ানের মুখ দিয়ে বলে, এখন দেখাও কে সত্যিকার অর্থে শক্তিশালী। এবং আয়ানের একটি হাত, যদিও তা বাঁধা ছিল, তা নিজে থেকে বাঁধন মুক্ত হয়ে গেল। সে হাত দিয়ে শুধু ইশারা করল মাওলানা জহিরুলের দিকে। মাওলানা জহিরুল হঠাৎ করেই নিজের গলা নিজের হাত দিয়ে চেপে ধরলেন, এমন জোরে যে তার চোখ বেরিয়ে আসতে লাগলো। তিনি গলা দিয়ে অস্পষ্ট শব্দ করছিলেন, মাফ কর, মাফ কর। অন্যরা তাকে ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু পারল না, যেন অদৃশ্য শক্তি তাদের ঠেলে দিচ্ছিল। এই অবস্থা প্রায় 2 মিনিট চলল। তারপর হঠাৎ সব শক্তি ছেড়ে গেল। মাওলানা জহিরুল মাটিতে পড়ে গেলেন, প্রায় অচেতন। আর সত্তাটি আয়ানের মুখ দিয়ে শেষ কথাগুলো বলল, এই ঘরের নিচে যা পুঁতে রাখা হয়েছে তাই আমাকে শক্তি দেয়। আজ থেকে এই করিডোর আমার। যে এখানে প্রবেশ করবে সে আমার মুখ দেখবে। এরপর আয়ানের শরীর ঢলে পড়ল এবং সে গভীর অচেতন অবস্থায় চলে গেল। পরের দিন সকালে আয়ান মৃত অবস্থায় পাওয়া যায়। সরকারি চিকিৎসকের রিপোর্টে বলা হয় শ্বাসরোধ ও দৈহিক নির্যাতনের কারণে মৃত্যু। কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন ও আয়ানের গরিব পরিবারকে চাপ দিয়ে বিষয়টা চাপা দেয়। তারা বলে জিন আয়ানকে মেরে ফেলেছে এবং মাওলানা জহিরুল তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন। আয়ানের লাশ তার পরিবারকে দ্রুত সমাহিত করে দিতে বাধ্য করা হয়, কোনো পোস্টমর্টেম ছাড়াই। কিন্তু সেদিন থেকে নিয়ামতপুর মাদ্রাসা আর পূর্বের মতো রইল না। পুরানো হস্টেলের করিডরটি এক জীবন্ত সত্তায় পরিণত হলো। দৃশ্যমান ও অদৃশ্য বিভীষিকা শুরু হলো।
প্রথমত শব্দের পালাবদল। রাত ৩টের পর করিডোর বরাবর একটি শব্দ শোনা যায়, যেন কেউ টায়ার পরে হেঁটে বেড়াচ্ছে, কিন্তু তার পিছু পিছু আরেকজনের পায়ের শব্দ, যেন সে খালি পায়ে ভেজা মেঝে হাঁটছে। কখনো সেই শব্দ দরজার বাইরে এসে থেমে যায় এবং দরজার নিচের ফাঁক দিয়ে একটি সাদা ধোঁয়ার মতো কিছু ভেসে আসে, যা গায়ে লাগলে জ্বালা করে। অনেক ছাত্র শোনে কেউ তাদের নাম ধরে ডাকছে, আয়ানেরই কণ্ঠস্বরে, কিন্তু যখন তারা সাড়া দেয়, উত্তর আসে একটি বিকট হাসির আকারে, যা করিডোরের দুদিকের দেওয়াল থেকে ধ্বনিত হয়ে ওঠে। দ্বিতীয়ত, প্রতিচ্ছবির বিকৃতি। পুরানো হস্টেলের করিডোরের শেষ প্রান্তে একটি বড় আয়না ছিল, যেটা পরে সরিয়ে ফেলা হয়, কিন্তু যেই রুমে সেই আয়না রাখা হতো সেখানেও প্রতিবিম্বের সমস্যা শুরু হয়। মানুষ তার নিজের প্রতিচ্ছবি দেখত, কিন্তু সেই প্রতিচ্ছবি তার সাথে তাল রাখত না। কেউ হাসলে প্রতিচ্ছবি কাঁদত, কেউ কথা বললে প্রতিচ্ছবি চুপ থাকত। এক শিক্ষক সেই আয়নায় নিজেকে দেখেছিলেন, কিন্তু তার পিছনে করিডোরে দাঁড়িয়ে থাকা অজস্র কালো ছায়ামূর্তি দেখে তিনি আতঙ্কে আয়নাটি ভেঙে ফেলেন। পরদিন সকালে দেখা যায় ভাঙা কাঁচগুলো নিজে থেকেই জোড়া লাগানো, এবং তার মধ্যেও একই দৃশ্য। তৃতীয়ত, লিখিত সাক্ষ্য। করিডোরের দেওয়ালে, বিশেষ করে কক্ষ নাম্বার 7-এর আশেপাশে সকালে উঠলে নতুন লেখা দেখা যেত। সেগুলো ছিল আঙুলের ডগা দিয়ে লেখা, কখনো রক্তের মতো লাল, কখনো কালো কালি দিয়ে। লেখাগুলো ছিল আরবি, বাংলা, এমনকি সংস্কৃত শ্লোকের মতো। একটি বারবার ফিরে আসা লেখা ছিল, আমি দেখি, আমি শুনি, আমি লিখি। অন্য একটি লেখা ছিল, জুলুমের জবাব জুলুম নয়, চিরস্থায়ী সাক্ষ্য। মাদ্রাসা কর্তৃপক্ষ দেওয়ালে সাদা রং করাতো, কিন্তু পরদিন আবার একই লেখা ফুটে উঠত। চতুর্থত, মাজারের পরিবর্তন। প্রতিষ্ঠাতার মাজারে যে সুঘ্রাণ ধূপের মতো বের হতো, তা এখন এক প্রকার ভারী, মিষ্টি কিন্তু মাথা ঘোরানো গন্ধে পরিণত হয়েছে। অনেকেই দাবি করে মাজার থেকে রাতে নীল আলোর ঝলকানি বের হয়, এবং সেখান থেকে এক প্রকার করুণ আর্তনাদ ভেসে আসে, যা শিশুর কান্নার মতো, কিন্তু ধীরে ধীরে তা বিকৃত হাসিতে পরিণত হয়। পঞ্চমত, মানসিক ও শারীরিক প্রভাব। যে কোনো ছাত্র বা শিক্ষকই যদি সরাসরি করিডোরের দিকে তাকিয়ে কোনো অস্বাভাবিক কিছু দেখতে পায়, তার পরবর্তী কয়েকদিন নিদ্রাহীনতা, জ্বর এবং মুখ দিয়ে রক্তবমির মতো ঘটনা ঘটে। তাদের জিহ্বায় সাদা স্তর পড়ে যায় এবং তারা কুরআনের সূরা মুখস্থ করতে পারে না, যেন সব ভুলে যায়। এমনকি তাদের নামাজেও তারা ভুল করে, রুকু সিজদা উল্টাপাল্টা করে ফেলে, যেন অদৃশ্য কেউ তাদের নিয়ন্ত্রণ করছে। ষষ্ঠত, দায়িত্বশীলদের পতন। মাওলানা জহিরুল আয়ানের মৃত্যুর 1 মাস বাদেই মাদ্রাসা ছেড়ে চলে যান। গত বছর 2023 সালের নভেম্বর মাসে তার মৃতদেহ তার বাড়ির অভ্যন্তরে পাওয়া যায়। দরজা ভিতর থেকে তালাবদ্ধ ছিল। তার মৃত্যুর কোনো স্বাভাবিক কারণ চিকিৎসকরা খুঁজে পাননি। তার চোখ মুখ এমনভাবে খোলা ছিল যেন সে মৃত্যুর আগে অত্যন্ত ভয়ঙ্কর কিছু দেখেছে। তার ডান হাতের তালুতে আঙুল দিয়ে খোদাই করা লেখা ছিল, আমি দেখেছি, যা কিনা রবিউলের হাতে পাওয়া সেই একই বাক্য। বর্তমান অবস্থা কি? রায়হানুল ইসলামের ভাষায়, মাদ্রাসা এখনও চলছে, কিন্তু সেটা একটি শূন্য খোলসের মতো। যারা সেখানে থাকে তারা কথা বলে না, তারা শুধু চলে, পড়ে, নামাজ পড়ে, কিন্তু তাদের চোখে কোনো আলো নেই। পুরানো হস্টেলটি এখন সম্পূর্ণ তালাবদ্ধ, কিন্তু রাত হলে সেখান থেকে আলো জ্বলে, জানালায় ছায়া নড়ে। স্থানীয় লোকজন এখন মাদ্রাসাকে ভূতের ঘর বলে ডাকে। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় হলো, যারা সত্য জানত কিন্তু চাপা দিয়েছিল, তারা এক এক করে নানাভাবে শাস্তি পাচ্ছে। কেউ পাগল হয়েছে, কেউ আকস্মিক রোগে মারা গেছে, কেউ সর্বশান্ত হয়েছে। আর আমি পালিয়ে এসেছি, কিন্তু আমি প্রতি রাতেই স্বপ্ন দেখি আমি আবার সেই করিডোরে দাঁড়িয়ে আছি, কক্ষ নাম্বার 7-এর দরজা সামনে। দরজা আস্তে আস্তে খুলছে, আর ভিতর থেকে আয়ানের কণ্ঠস্বর ভেসে আসছে, রায়হানুল ভাই, আপনি তো জানতেন আমি নিরপরাধ, কেন আপনি কিছু বললেন না? আসুন, এবার আপনার শুদ্ধি শুরু হোক। আমি জেগে উঠি ঘামে ভিজে। আমি জানি আমার পালা একদিন আসবেই, কারণ সেই করিডোরের সত্তা কখনো ক্ষমা করে না। সে শুধু সাক্ষ্য জমা করতে থাকে, যতক্ষণ না সবাই স্বীকার করে নেয় যে তাদের নিষ্ঠুরতাই ছিল আসল শয়তান। রাত 10টা মানেই অশরীরীর রাত, আর ফেসবুক পেজের জন্য রাত 11টা মানেই আমাদের সেই বিশেষ আতঙ্কের ক্ষণ। আজকের দুটি ঘটনা আমাদের দেখালো, লেখা যখন ক্ষত হয়ে ওঠে তখন তা নিরক্ষরকেও পড়তে বাধ্য করে, আর ইবাদতের স্থান যখন পাপের আড্ডায় পরিণত হয় তখন সেখানকার আয়নাগুলোই সবচেয়ে ভয়ঙ্কর সাক্ষী হয়ে দাঁড়ায়। চাঁদপুরের সেই ডায়েরির পাতা কি আজও ভিজে উঠছে অদৃশ্য রক্তে? সিরাজগঞ্জের মাদ্রাসার করিডোরে কি আজও কেউ একা হাঁটার সাহস পায়? উত্তর হয়তো আপনার জানালার বাইরের অন্ধকারেই লুকিয়ে আছে।
আপনারা কেউ যদি এমন কোনো অভিজ্ঞতার শিকার হয়ে থাকেন যা বিশ্বাস করতেও কষ্ট হয়, তা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেইল বা সোশ্যাল মিডিয়ায় জানাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হল oshoririofficial@gmail.com। আগামীকাল রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো ভয়ের ঘটনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। আর মনে রাখবেন, রাত 10টা মানেই অশরীরীর রাত। শুভরাত্রি।